এই যে ভাইজান মুখ্যমন্ত্রী হওয়ার আশায় বিশেষ করে আমি বিশ্বনবী হযরত মুহাম্মদকে আমি জীবনের আদর্শ বলে মনে করি। আচ্ছা বলুন, আপনার সাথে তো নওশাদ সিদ্দিকীর এক প্রকার সেটিং রয়েছে বলে মনে হচ্ছে, কারণ আপনি নেগেটিভ একটা প্রচার করলেও তার কিন্তু প্রচার হচ্ছে। আর আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন আপনার ভাই সম ভালো সম্পর্ক, দুজনকে সেটিং দেখুন একটা খুব ভালো করে বুঝুন, ব্যক্তিগত জীবন একটা, আর একটা হচ্ছে আদর্শ এবং নীতি। আমি একজন লেখক, গবেষণা আমার অন্যতম কাজ এবং লেখা আমার অন্যতম কাজ। আমার সবচেয়ে ভয়ঙ্কর বইগুলোর মধ্যেও কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধেও আমার বই আছে, নিজের ডাক। ফলত আমরা সত্যি যেটা সেটা তুলে ধরবো। বিশেষ করে আমি বিশ্বনবী হযরত মুহাম্মদকে আমি জীবনের আদর্শ বলে মনে করি। আমি ব্যক্তিগতভাবে হিন্দু হতে পারি, কারণ হযরত মুহাম্মদ বা ইসলামের সঙ্গে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নেই। সত্যিটা সত্যি। এই দেখুন, এই যে ভাইজান মুখ্যমন্ত্রী হওয়ার আশায় বা লোভে কিভাবে রাজনৈতিক ব্যক্তিত্বরা একটা দল তৈরি করে, পুরো টিম তৈরি করে কিভাবে পুরো ওয়াকফ 1200 বছরের ওয়াকফ সম্পত্তি পুরো ধ্বংস করে দেওয়া যায়, সেটা আমার এই বংশ করে দিচ্ছে। দেখুন, সেটাই এই বইটার বিষয়। 15ই সেপ্টেম্বর ওয়াকফ মামলার রায় বেরোয়, যেখানে বলছে 4 লক্ষ ওয়াকফ সম্পত্তি চলে যেতে বসেছে। মাহমুদ মাদানি বলছে 1,20,000 মসজিদ, 1.5 লক্ষ মাদ্রাসা, মানে কবরস্থান, কারণ এটা হিন্দু রাষ্ট্রের এটা মূল, তাই তো। এবার দেখুন, এইটা মাহমুদ, সুপ্রিম কোর্টের বিখ্যাত অ্যাডভোকেট মাহমুদ প্রাচা বলছে এই যে হেরে গেছে মামলাতে, এটা মুসলমান নেতারা, কিছু নেতা বলে দিল আমরা জিতে গেছি। তাহলে জিতে গেল বলে তারা ঘুমিয়ে পড়লো, তা নিজেরা ওয়াকফ সম্পত্তিটা রক্ষা করতে চাইলো না। এরা সকলেই আরএসএস এর স্লিপার সেলের লোক। তার কারণ এই হেরে যাওয়াটা, নওশাদ সিদ্দিকী বলছে তারা স্বস্তি পেয়েছে। দেখে নিন, ফিরদৌস শামীম তার রাজনৈতিক বা আইনি গুরুদেব, সে বলছে এই আইনে আমরা জিতে গেছি। টোটালটা মিথ্যা। এবার দেখুন, এটা তো আমি লিখেছি। এবার দেখুন সুপ্রিম কোর্টের রায়ে বলছে যে 73টা যে মামলাগুলো ছিল সব রিজেক্ট করা হয়েছে, মামলাগুলোকে রিজেক্ট করে দিয়েছে। এই তো দেখে নিন, মোবাইল খুলে দেখে নিন। তাহলে আজকে কবরস্থান থাকবে না, মানে পোড়াতে হবে মুসলমানদের, তাহলে হিন্দু সংস্কৃতি এলো, হিন্দু রাষ্ট্র। আজকে মসজিদ থাকবে না, একত্রিত হতে পারবে না। আজকে মাদ্রাসা থাকবে না, কুরআন শরীফ পাঠ করতে পারবে না। মূল জায়গাটা তো এখানে। এবার প্রশ্নটা হচ্ছে কেন করলো? এই দেখে নিন, মুসলমান নেতাদের আরএসএস থেকে, বিজেপি থেকে, মানে বিজেপি সরকার ঘুষ দিয়েছে, ঘুষ কোটি, হাজার কোটি টাকা ঘুষ। দেখে নিন ডকুমেন্ট। এইখানে ছিল যেটা আমাদের দেশের লিমিটেশন বলে একটা অ্যাক্ট ছিল 1963 সালের। 12 বছর জমি দখল করলে সেটা মালিক হয়ে যায়, তাই তো। যে দখল করবে তার হবে, মানে অধিকার জন্মাবে। 1995 সালে ওয়াকফ অ্যাক্টে বলা হয় ওয়াকফ দখল করতে পারবে না। লিমিটেশন অ্যাক্ট ওয়াকফ সম্পত্তিতে হবে না, 107 ধারা, তাই তো। এই দেখুন, এই 1963 এই ধারাটাকে এখানে তুলে দিয়ে আইনে বলে দিল যারা 12 বছর দখল করেছে। আপনি বলুন তো ববি হাকিমের কত জমি, আপনি বলুন তো ফুরফুরা শরীফের কত হাজার বিঘা জমি আল্লাহর সম্পত্তি, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব কত জমি। এখানে আইন করে বলে দেওয়া হলো ওদের অধিকার এসে গেল মালিকানা, মানে আইনত মালিকানা না হলেও সেরকম অধিকার। লিমিটেশন অ্যাক্ট ওদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 107 ধারা তুলে দেওয়া হলো। এবং আরেকটা কি করা হলো, এদের অ্যারেস্ট করা যাবে না, এদের মামলা করা যাবে না। তাহলে তাই যদি হয়, তাহলে এরা সবাইকে
বেইমানি করে দিল। এই দেখুন, এই যে প্রচার করেছিল যে মুখ্যমন্ত্রী বলেছে দিল্লি থেকে আন্দোলন করতে হবে, এই জন্যই তো মুসলমানদেরকে বোঝানো গেছে, এই বিষয়গুলো খাওয়ানো গেছে, রাজ্য সরকার বিরোধিতা করেছে। এই দেখুন, মুসলমানরা লুকিয়ে লুকিয়ে মিটিং করেছে যে আমাদের দিল্লিতে আন্দোলন করাই ঠিক ছিল। মুখ্যমন্ত্রীকে বলবো আমাদের যাতে কয়েকদিন টাইম বাড়িয়ে দেয়। আপনি একটা মারাত্মক, আমি শেষ কথা বলছি আপনাদের, মারাত্মক কথা দেখুন, কে কি বলছে, মারাত্মক কথা দেখুন। এই যে বলছে যে 27শে নভেম্বর রাজ্য সরকার একটা চিঠি দেয়। এই চিঠিটাই বলা হয় 5ই ডিসেম্বরের মধ্যে ওয়াকফ সম্পত্তি রেজিস্টার করতে হবে। নওশাদরা প্রচার করলো 7 দিন কেন টাইম দিয়েছে? বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে 7 দিনে তো লাখ লাখ সম্পত্তি রেজিস্টার হয় না। এই দেখুন মিথ্যা, এই দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টের চিঠি, অনেক আগে থেকে ওয়াকফ সম্পত্তি রেজিস্টার হচ্ছে। এই তো, এই দেখুন 26 তারিখে, 26শে নভেম্বর 3.9% ওয়াকফ সম্পত্তি রেজিস্টার হয়েছে। এই দেখুন মারাত্মক একটা, দেখুন এরা বলেছিল যে ওয়াকফ সম্পত্তি কেউ যেন উমিদ পোর্টালের, এই দেখুন ডেঞ্জারাস উমিদ পোর্টাল 5ই জুন উমিদ পোর্টাল লাগু হয়, 7ই জুলাই নওশাদ ঘনিষ্ঠ নেতারা বলছেন, নাম বলছি না, আমার চেনা, নাম তো লেখা। আচ্ছা বই পড়লে জানা যাবে। কি বলছেন পড়ে নিন। বলছে কেউ উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন করবেন না, মুসলিম পার্সোনাল ল বোর্ড। তা তো ওরা তো বলে দিল রেজিস্ট্রেশন করবে না, তা যারা করতে গেছে তাদেরকে ঝগড়াঝাটি করেছে। এবার তারপরে বলছে রাজ্য সরকার করতে দেয়নি। মারাত্মক যেটা হচ্ছে, এই যে রাজ্য সরকার মামলা করেছিল, মামলাতে বলছে 24শে জুন লাস্ট ডেটটা বাড়ানো হলো। 24শে জুন যদি মধ্যে রেজিস্ট্রেশন না হয়, রেজিস্ট্রি করলে কি হবে, 80 ভাগ সম্পত্তি চলে গেছে, 20 ভাগ সম্পত্তি বাঁচাতে গেলে উমিদ পোর্টালে রেজিস্টার করতে হবে। এই যে রেজিস্টার করার জন্য যে ডেটটা দিল, এটা কাউকে জানালো না। যে রেজিস্ট্রি না করলে তো সব চলে যাবে উমিদ পোর্টালে। আমি খুঁজে বের করতে পারছি না, এখানে ডিটেলস দেওয়া আছে। 24শে জুন রাত 12টার মধ্যে যদি রেজিস্ট্রি না হয়, তাহলে 25শে জুন থেকে প্রায় 80,000 মতো মুতোয়ালির 20,000 টাকা করে ফাইন আর 6 মাস করে জেল। কেন সেটা বললো না নওশাদ সিদ্দিকী ভাইরা? আজকে যে সংখ্যালঘু বলছে, তো সেই সংখ্যালঘুটা থাকবে কি করে? যদি ইসলাম সংস্কৃতিই চলে যায়, মসজিদ মাজার মক্তব মাদ্রাসা চলে যায়, তাহলে মুসলমানই থাকলো না, তাহলে সংখ্যালঘু এই কৃতিত্বটা দেবে কি করে? ফলে তো আর একটা জিনিস মারাত্মক মিথ্যা কথা বলছে। 1 নম্বর খতিয়ানে চলে যাওয়াগুলো গভর্নমেন্ট বলে দিচ্ছে সেগুলো সব ফিরিয়ে দেওয়া হবে, তাড়াতাড়ি আবেদন করুন, এগুলোও কাউকে বলে না। ঠিক আছে, ফলেতে এই বইটার মধ্যে সমস্ত ডকুমেন্ট আছে সরকারের, কিভাবে বেইমানি করলো আরএসএস এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে মুসলমান সমাজকে ধ্বংস করার জন্য, এই বইটার মধ্যে সব আছে। ছবিটা খালি নওশাদ সিদ্দিকীর ছবি কেন, আরো তো এত মুসলিম কিছু বললে বই আর কেউ কিনবে না, সব যদি বলেই দেন বইয়ের ভেতরে